আজকে আমরা ১৯ শতকের বাংলাকে একটু অন্যভাবে জানার চেষ্টা করব। চলুন দেখি কিভাবে সেই সময়ের সমাজ ছাপাখানার মতো একটা নতুন শক্তিশালী মাধ্যমকে কাজে লাগিয়ে নিজেকে চিনেছিল আর নিজের কথা লিখে রেখেছিল। বেশ, তাহলে চলুন এই মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, ভাবুন তো, একটা সমাজ যখন বিশাল এক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সে নিজেকে কিভাবে দেখে? আর ১৯ শতকের বাংলা সমাজ ছাপা অক্ষরকে কি করে নিজেদের আয়না বানিয়ে ফেলেছিল? তো এই পুরো যুগটাকে আমরা কয়েকটা ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব বাংলার নবজাগরণের প্রেক্ষাপটটা ঠিক কী ছিল। তারপর ছাপা সংস্কৃতি যে তিনটে মূল দিক, মানে সাময়িক পত্র, সংবাদপত্র আর সাহিত্য, সেগুলো এক এক করে দেখব। আর শেষে এই সব কিছুর মিলিত প্রভাবটা কতটা শক্তিশালী ছিল তা নিয়ে কথা বলবো। গল্পটা শুরু হচ্ছে ১৯ শতকে, এমন একটা সময়ে যখন বাংলা এক বিশাল সামাজিক আর সাংস্কৃতিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই সময়টাকেই কিন্তু বাংলার ইতিহাসে বলা হয় নবজাগরণ বা রেনেসাঁস। বলা যেতে পারে এক্কেবারে এক নতুন যুগের শুরু। আসলে এই যে সাংস্কৃতিক আর বুদ্ধিবৃত্তিক জাগরণ, এটাই কিন্তু ছাপাখানার জগতে একটা বিস্ফোরণের জন্য একেবারে পারফেক্ট একটা পরিবেশ তৈরি করে দিয়েছিল। নতুন নতুন সব আইডিয়া, সমাজের বিভিন্ন ভাবনা চিন্তা, এই সব কিছু ছড়িয়ে দেওয়ার প্রধান মাধ্যম হয়ে উঠেছিল কিন্তু এই ছাপার অক্ষর। তো চলুন সমাজের সেই আয়নার প্রথম দিকটা দেখা যাক, মানে সাময়িক পত্র। এগুলো ছিল বলতে পারেন সেই সময়ের বুদ্ধিবৃত্তিক আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। প্রথম দিকের যে প্রকাশনাগুলো, যেমন ধরুন হিকির বেঙ্গল গেজেট বা মাসম্যানের দিগদর্শন, এগুলো তো রীতিমতো যুগান্তকারী ছিল। কারণটা কি? কারণ এগুলো শুধু খবর দিত না, বরং সমাজের আর অর্থনীতির নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনার একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল। আর এরপর তো প্রভাবশালী সাময়িকপত্রের একটা জোয়ারই এসে গেল। এই যে তালিকাটা দেখছেন, প্রত্যেকটার ছিল নিজস্ব মেজাজ, নিজস্ব কণ্ঠস্বর। আর ঈশ্বরচন্দ্র গুপ্ত বা স্বর্ণকুমারী দেবীর মতো নামকরা সম্পাদকরা তো জনমত তৈরিতে বিরাট ভূমিকা রেখেছিলেন। আচ্ছা, বুদ্ধিবৃত্তিক পত্রিকা তো গেল, এবার আসি সংবাদপত্রের কথায়। এই সংবাদপত্রগুলো কিন্তু সমসাময়িক সমাজ জীবনের যে দৈনন্দিন স্পন্দন, সেটাকে ধরে রাখত। মানে সমাজের আয়নার আরেকটা খুব জরুরি অংশ ছিল এগুলো। কিছু সংবাদপত্র তো এমন ছিল যে পড়তেই হবে। এর সেরা উদাহরণগুলোর একটা হল হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট। ভাবুন তো, নীল বিদ্রোহের মতো বড় ঘটনার ওপর কি ধারালো সব লেখা বেরোত। আর এভাবেই কিন্তু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছিল। আর এই তালিকাটা দেখলেই বোঝা যায় কত রকমের যে সংবাদপত্র ছিল। মানে কণ্ঠস্বরের কি দারুণ বৈচিত্র্য। একদিকে যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মানুষের প্রভাবশালী বঙ্গদর্শন, ঠিক তেমনি অন্যদিকে ছিল গ্রামের কথা বলা হরিনাথ মজুমদারের গ্রাম বার্তা প্রকাশিকা। শুধু খবর বা প্রবন্ধই নয়, এর বাইরেও একটা জগৎ ছিল, আর সেটা হলো সাহিত্য। সত্যি বলতে ১৯ শতকের বাংলার আত্মাকে যদি বুঝতে হয়, তাহলে তার সাহিত্য পড়তেই হবে। সমাজের ভেতরের যত দ্বন্দ্ব, যত নৈতিক প্রশ্ন, সবকিছুই যেন উঠে এসেছিল এই সাহিত্যে। এর সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত দীনবন্ধু মিত্রের নীলদর্পণ। এই একটা নাটক নীল চাষিদের ওপর যে কি ভয়ঙ্কর অত্যাচার হতো, তার ছবিটা এমনভাবে তুলে ধরেছিল যে গোটা সমাজ যেন কেঁপে উঠেছিল। শুধু তাই নয়, একদিকে যেমন ছিল হুতম প্যাঁচার নকশার মতো শানিত ব্যঙ্গ, তেমনি অন্যদিকে ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক আর সামাজিক উপন্যাস। মানে সাহিত্য যেন সমসাময়িক ঘটনাগুলোকে ফুটিয়ে তোলার জন্য একটা জীবন্ত ক্যানভাস হয়ে উঠেছিল। তাহলে দেখুন, সবচেয়ে জরুরি ব্যাপারটা কি, এই যে এত প্রকাশনা, এগুলো কিন্তু শুধু সমাজের একটা ছবি তুলে ধরেনি, না, এর চেয়েও বেশি কিছু করেছিল। এগুলো সমাজকে সক্রিয়ভাবে গড়ে তুলতেও সাহায্য করেছিল। এটা তো পরিষ্কার যে এই সব সাময়িক পত্র, সংবাদপত্র আর সাহিত্য তৎকালীন সমাজের একটা নিখুঁত আয়না ছিল। কিন্তু তাদের কাজটা শুধু আয়না দেখানোতেই শেষ হয়ে যায়নি। এর ফলে বলতে পারেন একটা ৩ ধাপের প্রক্রিয়া তৈরি হয়ে গিয়েছিল। প্রথম ধাপে এই মাধ্যমগুলো সমাজের বাস্তবতাকে তুলে ধরত, মানে প্রতিফলন। দ্বিতীয় ধাপে সেই ছবিটা দেখিয়েই সমাজের ভুল ত্রুটিগুলো সমালোচনা করত। আর শেষ ধাপে এরাই হয়ে উঠত সমাজ পরিবর্তনের অন্যতম বড় হাতিয়ার। মানে এক কথায় বলতে গেলে ছাপাখানার এই যে বিস্তার, এটা বাঙালি সমাজকে দুটো জিনিস দিয়েছিল। এক, নিজেকে স্পষ্টভাবে দেখার চোখ, আর দুই, যা আরও বেশি জরুরি, একটা ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখার সাহস আর সরঞ্জাম। সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়,
আচ্ছা, যদি ১৯ শতকের সমাজের আয়না হয় ছাপার অক্ষর, তাহলে আমাদের আজকের সমাজের আয়না কোনটা? ভাবার মতো বিষয়, তাই না?